উপদেষ্টা মাহফুজ আলমের বউ পরকীয়ায় জড়িয়েছেন বলে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পিছনে কারণটা হলো উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরে অনৈতিক কাজে সে জড়িয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যেটা অনুমান করেছিলাম যে মাহফুজ আলম রাত 3টার দিকে পোস্ট করে, সেটা আবার পরে ডিলিট করে, মানে জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট করে, সেটা আবার ডিলিট করে। তো এরকম কাজ হতে পারে যে তার হয়তো পরিবারে ঝামেলা হচ্ছে, বইয়ের সাথে ঝামেলা হচ্ছে, সাংসারিক অশান্তি, এই কারণে হয়তো দিতে পারে। আপনারা এই রাত 9টার ভিডিওতে দেখেছেন, সোলাইমান ভাইও কিন্তু একই কথাই বলেছে যে হয়তো বইয়ের সাথে ঝামেলা হয়েছে, এই কারণে ওই জামাত শিবিরের বিরুদ্ধে পোস্ট করেছে, পরে আবার ডিলিট করে দিয়েছে। তো সেই কথায় সৈয়দ মাসুক ভাই বললেন এবং তিনি একটা তথ্য বের করেছেন যে উপদেষ্টা মাহফুজের স্ত্রী নাকি পরকীয়ায় লিপ্ত, আর এ নাকি নেশা ভানে লিপ্ত, মানে নেশা করে। তো বউ যদি পরকীয়া করে আর এ যদি নেশা করে রাত 3টার দিকে এরকম একটা পোস্ট দেয়, তো দিতেই পারে, কারণ স্বাভাবিক মানুষের তো এরকম পোস্ট দেওয়ার কথা না জামাত শিবিরের বিরুদ্ধে। যে জামাত শিবির গত 54 বছরে যা ভোগেনি তার চাইতে নাকি এখন বেশি ভোগাবে এবং ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়াতে দেবে না, এরকম হুঙ্কার দিয়েছে, মানে আলটিমেটাম দিয়েছে এই মাহফুজ। তারপরে পোস্ট ডিলিট করে দিয়েছে। তো প্রিয় দর্শক, জামাত শিবিরের বিরুদ্ধে এই মুহূর্তে এসে, মানে এই স্বাধীন দেশে এসে জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে সে কি টিকতে পারবে? না, পারবে না। তো মাসুক ভাই যে তথ্যগুলো দিয়েছে সে ভিডিও আপনাদের পুরোটা দেখাবো। তথ্যগুলো দিয়েছে, তার মধ্যে একটা তথ্য আছে যে সাবেক শিবিরের কিছু নেতাকর্মীরা ওই মাহফুজের স্ক্রিনশটগুলো নিয়ে ডক্টর ইউনূসের সাথে একটা বৈঠক করবে। তো সেই বৈঠকের কথাবার্তা চলতেছে, বৈঠক করে দেখাবে, দেখানোর পরে এই মাহফুজ উপদেষ্টা পদে থাকতে পারবে কি না সেটা পরবর্তীতে নির্ধারিত হবে। তো প্রিয় দর্শক, আর বেশি দেরি না করে চলুন, মাসুক ভাই যেই তথ্যটা বের করে এনেছে উপদেষ্টা মাহফুজের বউ সে পরকীয়া করে, এও নাকি নেশাভান করে, সেই ভিডিওটা আমরা এখন দেখে আসি। উপদেষ্টা মাহফুজ আলমের বউ পরকীয়ায় জড়িয়েছেন বলে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পিছনে কারণটা হলো উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরে অনৈতিক কাজে সে জড়িয়ে পড়েছেন। সাধারণত অনৈতিক কাজ বলতে বাংলাদেশে যা বোঝা যায় যে নারী সংক্রান্ত কারণে এবং হিরোইন, মদ, গাঁজা, বিভিন্ন জিনিস মানুষ সেবন করলে অনৈতিক কাজ বলা হয়। এরকম কিছু অনৈতিক কাজের সাথে মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরে সে জড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। সেই কারণে পারিবারিক কলহ তৈরি হয়েছে। তার ওয়াইফ এখন তাকে ডিনাই করে এবং তার সাথে সম্পর্ক যেটা স্বামী স্ত্রী হিসাবে থাকা দরকার, শারীরিক সম্পর্ক থাকা দরকার, সেই জায়গায় তার ওয়াইফ অনীহা প্রকাশ করছে মাহফুজের সাথে রাত যাপনে তার ওয়াইফের অনীহার কারণে সেই জায়গা থেকে মাহফুজ কিছুটা ভারসাম্যহীনতা হারিয়েছে বলে, মাহফুজের মানসিক ভারসাম্যহীনতা কমে গিয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন। সেখান থেকে জানা যাচ্ছে যে মাহফুজ আলম জামাতকে নিয়ে এবং 71 নিয়ে, পাকিস্তান নিয়ে সে যে কথাটি বলেছিলেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে যেই স্ট্যাটাসটি দিয়েছিলেন সেটা নাকি সে ইতিমধ্যে ডিলিট করে ফেলেছেন। ইতিমধ্যে ডিলিট করা ফেলা থেকে বোঝা যাচ্ছে যে মাহফুজ আলমকে কেউ না কেউ ব্যবহার করেছিলেন। ব্যবহার কাকে করা হয়? আমাদের সমাজে যখন কোনো খারাপ কাজের জন্য কাউকে ব্যবহার করা হয় তাহলে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং দুষ্ট এবং মানসিক ভারসাম্যহীন এমন মানুষকেই খুঁজে নেওয়া হয়, যারা সাধারণত হিরোইন, গাঁজা, মদ, আফিম, বিভিন্ন ধরনের খারাপ জিনিস, নেশাগুলা নেয়। এরা হিতাহিত জ্ঞান না থাকার কারণে এদের মাধ্যমে অনেক অপরাধ আমাদের দেশে হয়ে থাকে এবং এটা রাজনীতিবিদরা ব্যবহার করে থাকেন, সুশীলরা ব্যবহার করে থাকেন, প্রতিপক্ষকে গায়েলের জন্য ব্যবহার করে থাকেন। এখন কথাটা তাহলে আমরা ফিরত আসি। হাসনাত আব্দুল্লাহ সুপারস্টার হয়ে গিয়েছেন, সেদিন সে ডাক দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সে প্রতিবাদ দেখেছেন। সেই প্রতিবাদে আবার অংশ নিয়েছেন সর্বপ্রথমে ছাত্র শিবির, তারপর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি, প্রাক্তন ছাত্র শিবিরের সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এরপরে বিষয়টা চলে গিয়েছে আরো বড় আকারে।
সর্বশেষ আমরা রাতের বেলা দেখতে পেলাম যে তাদের সমাবেশে এসে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর জামাতের আমির এবং প্রাক্তন ছাত্র শিবিরের সভাপতি জনাব সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল। সেই মিছিলটি আসার পরেই আসলে সমাবেশ স্থলটি বড় আকার ধারণ করেছে এবং অনেক মানুষের সমাগম এখানে দেখা গিয়েছে। এরই মাঝে আবার ঢাকা মহানগর দক্ষিণ থেকে একটি বড় মিছিল নিয়ে এসেছেন দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিনের যৌথভাবে তারা নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন। সেই কারণে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামাতের দুইটি সমাবেশ মানে দুইটি বড় বড় মিছিল এই সমাবেশে আসার পরই এই সমাবেশটির পরিপূর্ণতা এবং অনেক বড় আকার ধারণ করেছে। সেই আকার ধারণ করার পরে সেখানে সেলিম উদ্দিনের বক্তব্য, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য, এনসিপি নেতাদের বক্তব্য, আলেম উলামাদের বক্তব্য, হেফাজতের বক্তব্য, চরমোনাই নেতাদের বক্তব্য, বিভিন্ন ইসলামী দলগুলার বক্তব্যের মাঝেই আমরা দেখতে পেলাম যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসেছেন এবং জরুরি বৈঠক থেকে গভীর রাতে ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদেরকে মাত্র 3 মিনিটের জন্য এসে জানিয়ে গেলেন যে আওয়ামী লীগের সকল কার্যক্রম আজ থেকে স্থগিত করা হয়েছে। যদি কেউ আওয়ামী লীগের নামে মিছিল, মিটিং এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় তাহলে তারা আইনের মুখামুখি তাকে করা হবে, আইনত অপরাধ হিসাবে তাকে শাস্তির মুখামুখি করা হবে। সেই কথা বলেই উনি চলে গিয়েছেন। কিন্তু আমরা যতটুকু শুনেছি যে ডক্টর আসিফ নজরুল অনিচ্ছা সত্ত্বেও ডক্টর ইউনূস স্যারের প্রভাবে আসিফ নজরুল মুখ খুলতে পারেননি, মেনে নিতে বাধ্য হয়েছেন। ইউনূস স্যারের ক্ষমতা বলেই এই আইনটি পাশ হয়েছে সেদিন উপদেষ্টা পরিষদে, তারপরে গতকাল তা প্রজ্ঞাপন হিসাবে জারি হয়েছে। প্রিয় দর্শক, আমরা মাহফুজ আলমের ইতিহাস জানি। সে ছাত্র শিবির করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সাথী ছিলেন এবং তাকে ল্যাপটপ, কম্পিউটার, বিভিন্ন ধরনের অর্থ যোগান দিয়ে লেখাপড়া করিয়েছেন ছাত্র শিবির। ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমে সে অনেক জড়িত ছিল। শেষ ফলে ছাত্র শিবিরেরই ওই ছাড়া বিভিন্ন পর্যায়ে বেনামে ছাত্র শিবির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের নেতৃত্বেই শিবির শেখ হাসিনাকে বিদায়ের জন্য সাধারণ ছাত্রদের নামে ব্যানার বানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা এগিয়ে নেয়। যদি ছাত্র শিবিরের নামে সরাসরি এই আন্দোলনটা করতেন তাহলে এখানে থাকতেন তখনকার ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, বর্তমান ছাত্র শিবিরের সভাপতি তখন ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদ ইসলাম। তারা থাকতেন হাসিনার বিরুদ্ধে মাঠে ব্যানারের সামনে। কিন্তু তারা ব্যানারের সামনে আসলে ভারত সহ আওয়ামী লীগ সহ তারা সরাসরি এটার মোকাবেলা করতেন যে এটা জামাত শিবির হাসিনার বিরুদ্ধে নেমেছে রাজনৈতিক দল হিসাবে। যেহেতু এর আগে জামাত শিবির, এর আগে বিএনপি সহ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে হাসিনাকে সরাতে পারে নাই। এবার জামাতের পরিকল্পনা এবং শিবিরের পরিকল্পনা হলো যে সাধারণ ছাত্রছাত্রীদের নামে নামালে এখানে সাধারণ জনগণ, বাংলাদেশের আপামর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করবে। আমরা তাই দেখলাম যে একেবারে তরুণী মা তার শিশু সন্তানকে বুকে বেঁধে রাস্তায় নেমেছে এবং বলেছে যে আমার লক্ষ সন্তান বাহিরে থাকতে আমি এক সন্তান নিয়ে ঘরে থাকি কি করে। এই যে বিষয়টা আন্দোলনটা সাকসেসফুল করেছে জামাত শিবিরের এই রাজনৈতিক অনেক বুদ্ধিমত্তার সাথে পিছন থেকে কাজ করে সামনে রেখেছে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আরো অনেক ইয়াং তরুণীদেরকে যারা অনেক মেধাবী, শিক্ষিতা, যারা কোনো না কোনোভাবে জামাত শিবিরের সাথে কম বেশি সম্পর্ক আছে। কেউ দূর থেকে জামাত শিবিরকে ভালোবাসে, কেউ তাদের ক্লাসমেট মেধাবী ছাত্রটা জামাত শিবির করে, বা কিছু কিছু জায়গায় ছাত্রী সংস্থা আছে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ভালো ছাত্রী, তারা ছাত্রী সংস্থা করে, যারা নেত্রী তারা সামনে নেয়া এসে সমর্থক যারা ছাত্রী সংস্থার তাদেরকে এগিয়ে দিয়েছে আন্দোলনের সামনের সারিতে, যাতে করে ছাত্রলীগ বা ছাত্রলীগের মধ্যে যে মেয়েরা আছে তারাও যাতে চিনতে না পারে যে এই মেয়েরা
শিবিরের সাথে জড়িত বা এই মেয়েরা ছাত্রী সংস্থার সাথে জড়িত। তাই সেই ধরনের একটা টিম বানিয়ে সামনের সারিতে রেখে আর পিছনের সারিতে জামাত শিবিরের আপামর জনতার কাতারে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছে। এই ভারতে পাঠানোর পরে যখন মাহফুজ আলমকে সর্বপ্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রেস সচিব বানানো হলো, এটা ছাত্র শিবির এবং জামাতি তাকে ওখানে পাঠিয়েছেন। এর আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদকে উপদেষ্টার বিষয়ে প্রস্তাব রেখেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যেটা ডক্টর শফিকুর রহমান একেবারে সরাসরি বাংলাদেশের মিডিয়াগুলোতে এসে তখন বলেছিলেন যেই ছাত্ররা এই বিজয় এনেছে তাদের প্রতিনিধি ছাড়া একটা উপদেষ্টা পরিষদ হোক, সেটা জামাত শিবির নয়, একজন দেশের নাগরিক হিসাবে আমি মানতে পারি না। তাই ডক্টর শফিকুর রহমানের মনোনয়নই নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের পিছনে শক্তিটা পান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারও তাদেরকে আলিঙ্গন করে নেন। তার আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ফ্রান্সে ফোন দেন এবং ওনাকে বাংলাদেশে এসে দায়িত্ব নেওয়ার কথা বলেন। এই বিষয় নিয়ে আমরা বহু আলোচনা এর আগে করেছি, আজকে আবার রিপিট করতে চাচ্ছি না। এখন সাদ্দাম হোসেন যেই কথাটি বলেছেন, বর্তমান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম হোসেন বলেছেন যে এই মাহফুজ আলম যেই কথা বলেছেন একজন উপদেষ্টা হিসাবে সেই কথা বলার কারণে তার উপদেষ্টার শপথ ভঙ্গ হয়েছে। যদি শপথ ভঙ্গ হয় এই মানুষ দিয়ে কি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ চলতে পারে? এই মানুষ দিয়ে উপদেষ্টা পরিষদ চলতে পারে না, কারণ শপথ ভঙ্গকারী সংবিধানের দোহাই দিয়ে যেখানে চুপ্পুকে বের করা যায় না, সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান করা যাচ্ছে না, সেখানে মাহফুজ আলম যদি শপথ ভঙ্গ করে সংবিধান ভঙ্গ করে তাহলে সে কি উপদেষ্টা থাকতে পারবে কিনা? এই বিষয়টা এখন আমি যতটুকু তথ্য পেয়েছি যে সরাসরি ছাত্র শিবিরের প্রাক্তন এবং বর্তমান যারা নেতৃবৃন্দ আছে ইয়াং জেনারেশন থেকে একটি গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে গোপন একটি সাক্ষাতের ব্যবস্থা করছেন। সেখানে গিয়ে তারা জানিয়ে আসবেন, মাহফুজ আলমকে পদত্যাগের জন্য একটি আলটিমেটাম দিবেন। এই আলটিমেটামের মধ্যেই যাতে করে মাহফুজ আলমকে পদত্যাগ করে এখান থেকে বের করে দেওয়া হয় এবং হয়তোবা নতুন করে মাহফুজ আলমের জায়গায় কাকে দেওয়া যেতে পারে সেই পরামর্শ তারা দিয়ে আসবেন। কেটিভি 24 এর নিয়মিত ব্রেকিং নিউজ এবং রাজনৈতিক পর্যালোচনা এবং আমাদের সরাসরি লাইভ টক শো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রমোট করবেন এবং আমরা যাতে করে বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ নয় বিশ্ব মানবতা নিয়ে কথা বলতে পারি সেই স্পেসটি বড় করে দিবেন, এই সুযোগ আপনাদের কাছে কামনা করে আজকের এই বিশ্লেষণটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।